আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিখন অভিজ্ঞতা 7 এর সেশন 3 নিয়ে আলোচনা করব। সেশন 3 নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ। আমরা যে নাগরিক সেবা পেতে পারি সেই পাওয়ার জন্য কি আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে জানব। আর এই সেশনের তোমাদের যে ছকগুলো আছে সেই ছকগুলো তোমাদের পূরণ করে এবং বুঝিয়ে দিব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। তাহলে চলো যাই, শুরু করা যাক। আগের সেশনে একটি ওয়েবসাইটে কি কাজ যে কোন নাগরিক সেবা নিব তার তালিকা তৈরি করতে পেরেছি। আজকে আমরা এমন একটি সেবা পাওয়ার জন্য আমাদের কি কি ধাপ অনুসরণ করতে হয় তা চিহ্নিত করব এবং সে অনুযায়ী একটি প্রবাহ চিত্র প্রণয়ন করব। প্রবাহ চিত্র মানে কি বলো তো? ফ্লো চার্ট। এর আগেও কিন্তু তোমাদের বলেছি। আর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমরা নিজেরাই একাই ছকটি পূরণ করতে পারে। আর তারপরেও আমি তোমাদের সুবিধার্থে আমি ছকটি পূরণও করে দেব। তাহলে চলো, এখন আমি যে সেবাটা নিতে চাই সেটির জন্য আমাকে ডিজিটাল মাধ্যমে খুঁজতে হবে যে কোন ওয়েবসাইট বা অ্যাপের সহায়তা আমি সেই সেবাটি পেতে পারি। ঠিক আছে, সরকারি বা বেসরকারি সকল সেবাদাতার নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, মানে যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কি সেবাদাতার জন্য ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে। ঠিক আছে, আবার সরকারি সকল অফিসের ওয়েবসাইটে সিটিজেন চার্টার বলে একটি বিভাগ থাকে, যেটি বলা থাকে কিভাবে একজন সাধারণ নাগরিক তার কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, মানে কিভাবে একটা নাগরিক সেই সেবাটি পেতে পারেন সেটার জন্য একটা চার্ট বা দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, কি কি ধাপে বা কার সঙ্গে যোগাযোগ করলে সঠিক উপায়ে সেবাটি কোনো রকম বিড়ম্বনা ছাড়াই পাওয়া যাবে তার নির্দেশনা দেওয়া থাকে এখানে। তাছাড়া কি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে কিভাবে কোনো সেবা পাওয়া যাবে তারও নির্দেশনা সেখানে দেওয়া থাকে। বুঝতে পেরেছো? মানে যে কোনো কীভাবে তুমি সেবাটা পাবা ওয়েবসাইটের মাধ্যমে সেই নির্দেশনাগুলো তোমাদের সেখানেই দেওয়া থাকবে। ইদানিং অনেক প্রতিষ্ঠান তাদের সেবা পাওয়ার ধাপগুলো নিয়ে ভিডিও নির্দেশনা বা বিজ্ঞাপনও তৈরি করেন। মানে ইদানিং কিছু প্রতিষ্ঠান কি করে তাদের সেবা কিভাবে পাবা বা ওয়েবসাইটের মাধ্যমে সেটার ভিডিও বা বিজ্ঞাপন আকারে দিয়ে থাকে। ঠিক আছে, নির্দেশনা দিয়ে থাকে। আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করে সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয়, তাহলে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিচের ছকটি পূরণ করি। ধরো ফর এক্সাম্পল তোমাদের স্কুলের জন্য একটা ওয়েবসাইট দরকার। তোমাদের হচ্ছে স্কুলের হয়তো বা যদি প্রাইভেটে বা পড়ে থাকো বা বেসরকারিতে পড়ে থাকো, তোমাদের নির্দিষ্ট একটা টাকা পরিশোধ করতে হয়, সেটা তোমাদের স্কুলে গিয়ে পরিশোধ করতে হবে। তোমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারো বা বিভিন্ন নোটিশ দেখতে পারো। ঠিক না? এরকমও তোমরা একটা চাইলেই কিন্তু তোমাদের স্কুলে একটা প্রতিষ্ঠানের এরকম একটা ওয়েবসাইট থাকতেই পারে, তাই না? এখন চলো যাই আমরা পড়ি। এখন বলেছি কি সেবার নাম, শিক্ষার্থীদের ভর্তি পরিচালনা। ঠিক আছে, এখন কি এখানে বলেছে কি সেবা প্রদান পদ্ধতি, মানে কিভাবে সেবাটা প্রদান করবে, বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির নোটিশ প্রদান। আবার বলেছে কি সেবা মূল্য ও পরিশোধের পদ্ধতি, মানে সেবাটাতে তুমি নিবা সেটার মূল্য বা পরিশোধের পদ্ধতিটা কি, নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তির ফর্ম ক্রয় করা, তাই না? আচ্ছা, সেবা প্রদানের সময়সীমা, মানে তোমাদের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যেমন হচ্ছে শিক্ষার্থীদের ভর্তি পরিচালনা শুরু হয় কবে? ডিসেম্বরে, সেই কারণে ডিসেম্বর বলেছে। যা তারপর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, মানে এই বিষয়ের উপরে কে দায়িত্ব আছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে? প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি। এটা তোমাদের একটা করে দিয়েছে। এবং পরবর্তী ধরো তোমাদের স্কুলে লাইব্রেরি ব্যবহারের জন্য সেবা প্রদানের পদ্ধতিটা কি, তারপরে সেটার মূল্য আছে কি না, সেটা পরিশোধ কিভাবে করবা, সেবা প্রদানের সময়সীমা এবং এই লাইব্রেরি ব্যবহারের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তিনি কে, এগুলো তোমরা পূরণ করবা। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার্থে আমি এই ছকটি পূরণ করে রেখেছি। চলো যাই দেখে আসি। এখানে দেখতে পাচ্ছ লাইব্রেরি ব্যবহার। এখানে লাইব্রেরি ব্যবহারের জন্য নীতিমালার নোটিশ, মানে কীভাবে তুমি ব্যবহার করতে পারো, কখন আসবা, কখন খুলবে, এই সমস্ত কিছুই তোমাকে নোটিশ প্রদান করবে। এবং কি সেবা মূল্য কি, এটা একবারে বিনামূল্যে, মানে ফ্রি। ঠিক আছে, আচ্ছা, এবং আর যদি তোমাদের স্কুলে ফ্রি না থাকে তাহলে তুমি কি করবা, বলবা নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে ব্যবহার করতে পারি।
নিজেরাই লিখে নিবা, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। এখন সেবা প্রদানের সময়সীমা, এটা কি আমাদের সাধারণত আমরা কি পূর্ণ কিন্তু 1 বছর কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি, তাই না? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করে থাকি, তাই না? তুমি এটাও লিখতে পারো জানুয়ারি থেকে ডিসেম্বর বা 1 বছর, যে কোনো একটা লিখবা, তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখতে পারো। এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এই যে লাইব্রেরি ব্যবহার, এখানে কে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে বলো তো? লাইব্রেরিয়ান, তাই না? আচ্ছা, এখন বলেছে কি বিজ্ঞান গবেষণাগার ব্যবহার। তোমাদের কিন্তু বিজ্ঞান গবেষণাগার আছে, তাই না? স্কুলে যেমন তোমরা এখন তোমরা ছোট, আর একটু বড় হও, তোমরা সেই গবেষণাগার দেখতে পাবো, ক্লাস 9 থেকে দেখতে পাবো আশা করি, ঠিক আছে? আর হয়তো বা তোমরা অনেকেই দেখেও গিয়েছো এখনই। এখন দেখো এই যে এই বিজ্ঞান গবেষণার কী আকার প্রকাশ করে বলো তো? বিজ্ঞান এবং গবেষণাগার ব্যবহারের নীতিমালা নোটিশ প্রদান করবে। এটা ব্যবহার কি তোমাদের স্কুল ছাত্রদের জন্য ফ্রি, এবং এটা ব্যবহারের সীমাও কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর, তাই না? তুমি লিখতে পারো জানুয়ারি থেকে ডিসেম্বর বা 1 বছর। এটার দায়িত্ব কে থাকে বলো তো? যে বিজ্ঞান শিক্ষক আছে বিজ্ঞান বিষয়ের, সেই বিজ্ঞান বিষয়ের শিক্ষক। প্রত্যয়নপত্র সংগ্রহ, বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য নোটিশ প্রদান করা হয় এবং নির্ধারিত ফি জমা দিয়ে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়। এবং এটার সময়সীমা কি বলতো? জানুয়ারি থেকে ডিসেম্বর বা 1 বছর। এটার দায়িত্ব কে থাকে? সাধারণত প্রধান শিক্ষক থাকে, এবং তোমাদের স্কুলে যে থাকবে তা সেটাও বলতে পারো, কোনো সমস্যা নেই, বা সহকারী প্রধান শিক্ষকও থাকতে পারে। এখন তোমাদের একটা কি বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তাই না? তোমাদের স্কুলে হতেই পারে। এখন তোমাদের বলেছে কি সেখানে কি অনুষ্ঠানের সময়সীমা ও চাঁদা প্রদানের নোটিশ প্রদান করা হয়। এখন এটার ফি মানে এটা নির্ধারিত চাঁদা প্রদানের মাধ্যমে রসিদ সংগ্রহ করা হয়। এটা কখন হয়? সাধারণত বার্ষিক পুরস্কার বিতরণ বা সাংস্কৃতিক সাধারণত ডিসেম্বরে হয়ে থাকে। আর তোমাদের স্কুল যখন হয় তুমি তখনের সেই মাসের নামটা লিখে দিবা। এবং এটা দায়িত্বপ্রাপ্ত সাধারণত যে ক্রীড়া বিষয়ক যে তোমাদের শিক্ষক থাকে, মানে খেলাধুলা নিয়ে যাওয়া, শরীরচর্চা নিয়ে যারাই করে, সেই শিক্ষক এটা সাধারণত দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝে গেছো, এবং তোমরা চাইলে নিজেরাও তোমাদের নিজেদেরটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি যে লিখেছি এটা হুবহু লিখতে হবে এরকমও নয়। আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের একটা আগামী সেশনের প্রস্তুতি দিয়েছে। আগামী সেশনের প্রস্তুতিটা কি? নাগরিকদের সহজেই সেবা প্রদানের জন্য অনেক প্রতিষ্ঠানই এখন মোবাইল অ্যাপস তৈরি করেছে, ঠিক আছে? ফলে সেবা এখন হাতের মুঠোয় চলে এসেছে। উপরের ছবিতে দেখা যাচ্ছে কত সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করেই একজন সাধারণ নাগরিক সেবা নিতে পারছেন। তাহলে আমরা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ সেবাগুলোর পাওয়ার জন্য যদি এমন একটি অ্যাপ তৈরি করতে হয়, তাহলে সেটির জন্য পরের পাতায় দেওয়া ফ্লো চার্ট, ঠিক আছে, বা প্রবাহ চিত্র আমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবো। এই যে নিচে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এটাকে পূরণ করে নিয়ে যেতে বলেছে। আচ্ছা, তার আগে তোমাদের আমি এই জিনিসটাকে বুঝিয়ে দিই, তারপরে তোমরা ইনশাল্লাহ একা একাই পারবে, আর না পারলেও কোনো সমস্যা নেই, আমি তোমাদের সেটা করে দিব, কোনো সমস্যা না। আসো, এখন কি আমার তোমরাই বলো তো, এটা কি? ধরো হচ্ছে একটা নাম ইচ্ছেপুর পৌরসভা, ঠিক আছে? এইখানে একটা ওয়েবসাইটে তুমি যাচ্ছ বা মোবাইল অ্যাপসে তুমি যাচ্ছ, যাওয়ার পরে তোমার যদি আগেই তুমি রেজিস্ট্রেশন করে থাকো, তাহলে কি করবা? তোমার একটা আইডি আছে এবং পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে কি করবা? তোমরা লগ ইন করবা। আর যদি না থাকে, অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবা। এখন বলেছে কি এটা করার পরে, এই লগ ইন করার পরে কি করবে? তোমাকে একটা হোম পেজে নিয়ে যাবে, ঠিক আছে? সেখানে দেখতে পাচ্ছ এই যে রাস্তা, সেখানে কী কী সেবা পাবা, বা মশা নিধন, পরিচ্ছন্নতা, তারপরে হচ্ছে এই যে সড়ক বাতি, সনদ, নর্দমা, অবৈধ স্থাপনা বা জলাবদ্ধতা, এইসব কিছু তোমরা দিতে পারো, ঠিক আছে? দেখতে পারো, এই সেবাগুলো তোমরা পেয়ে যাবা। এবং সেখানে কল করার জন্য একটা নাম্বারও তুমি দেখতে পারো। এখন কি ধরো তুমি এখান থেকে একটা তুমি হচ্ছে সেবা নিবা, কি সেবা নিবা? হচ্ছে রাস্তা, ঠিক আছে? এখন রাস্তা সংস্কারের ছবি, তো এখানে ক্লিক করলেই তোমাকে এই পেজে নিয়ে আসবে। এখন তোমার ঠিকানাটা এখানে দিতে হবে, তুমি কোথায় থাকো, এবং তোমাদের এখানে রাস্তায় কী সমস্যা সেটার বিবরণ নিয়ে একটা জমা দিতে হবে। বিবরণ লিখে তারপরে জমা বাটনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর একটা সমস্যার বিস্তারিত, মানে তুমি যে এই ধাপগুলো লিখলা এটা সমাধান পুরাটা, যে সমস্যা সমস্ত কিছু এখানে দেখাবে। এবং এখানে কিছু ধাপ, এটার পর এটার ধাপ, মানে সমস্যা উপস্থাপন করলা, তারপর সমস্যা যদি গ্রহণ করে থাকে তখন রাইট চিহ্ন উঠবে। তারপরে মাঠে কি অনুসন্ধান হয়েছে কিনা সেটার জন্য আবার যদি এটা হয়ে থাকে তাহলে এখানেও রাইট চিহ্ন হবে, এবং যদি এই কাজটা সমাধান হয়ে যায় তাহলে এখানেও রাইট চিহ্ন উঠবে।
এখন তোমাদের এইরকম একটা সমস্যা সমাধানে তুমি ফ্লোচার্ট তোমাকে তৈরি করতে বলেছে। আমি তোমাদের সুবিধার্থে সেই ফ্লোচার্টটি তৈরি করে রেখেছি, চলো যাই দেখে আসি। এই দেখো, তাহলে কি ওইটা তুমি আগেই তোমাকে দেখিয়েছি, তোমাকে বলেছিলাম রেজিস্ট্রেশন করা না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা, আর রেজিস্ট্রেশন করা থাকলে ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। তুমি যদি জাস্ট খালি লিখতে পারো এটাও লিখলেও হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, তাও হবে। ঠিক আছে, তারপর আমরা কি দেখতে পেয়েছিলাম এই লগ ইন করার পরে বলো তো বন্ধুরা, আমরা একটা হোম পেজে গিয়েছিলাম, তাই না? সেখান থেকে আমরা কি একটা সমস্যা নির্ধারণ করেছিলাম, আমি সেটাই লিখেছি, হোম পেজ থেকে সমস্যা নির্ধারণ করা। তারপরে কি আমরা কি সমস্যা নির্ধারণ করার পরে কি আমাদের সমস্যাটি সম্পর্কে বিস্তারিত বলতে হয়েছে না, বিবরণ। হ্যাঁ, এই যে এখানে বিবরণ বলতে হয়েছে না, এই যে এখানে এটাই আমরা বলেছি, সমস্যাটির বিস্তারিত তথ্য জমা দেওয়া। এই দেখো জমা দেওয়ার জন্য একটা বাটন আছে, আমি সেটাই বলেছি। তারপরে কি বলেছে বলো তো, ধাপে ধাপে সমস্যাটি সমাধানের আপডেট চেক করা। তোমায় যে সমস্যাটা তুমি সাবমিট করলা বা জমা দিলা, সেইখানে তোমার কাজটি হয়েছে কি না, কতটুকু কাজ হয়েছে সেটা লক্ষ্য রাখা। এই যে এখানে দেখতে পারবা, এখানে ধরো 4টে যেরকম গোল দেওয়া আছে, এখানে রাইট চিহ্ন উঠা মানে সেগুলা কমপ্লিট হয়েছে, আর এখানে সবগুলাতে যদি রাইট চিহ্ন উঠে তার মানে কাজটি সমাধান হয়ে গেছে। সেইটি আপডেট তোমাকে চেক করতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো। আর তোমরা যদি এটা না লিখে থাকো দেখে নাও, তোমরা তারপরে বইয়ের ভিতরে করে ফেলো। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিও। আজকের মতো বন্ধুরা তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।